2011 সালের 2 মে গভীর রাতে পাকিস্তানের একটি শহরে হঠাৎ করে আমেরিকার বিশেষ বাহিনী আক্রমণ চালায়। কয়েক মিনিটের মধ্যেই তারা হত্যা করে ওসামা বিন লাদেনকে। কিন্তু এত বছর ধরে লুকিয়ে থাকা লাদেনকে আমেরিকা কিভাবে খুঁজে বের করলো? তারা কিভাবে নিশ্চিত হলো যে সে ওই বাড়িতেই আছে? আর এই ভয়ঙ্কর মিশন চালাতে গিয়ে তারা কি ধরনের প্রযুক্তি ও কৌশল ব্যবহার করলো? 2001 সালের 11ই সেপ্টেম্বর এক ভয়ঙ্কর হামলায় কেঁপে ওঠে যুক্তরাষ্ট্র। এই হামলার পিছনে ছিল এক নাম, ওসামা বিন লাদেন। হামলার পরপরই যুক্তরাষ্ট্র লাদেনকে খুঁজে বের করার জন্য এক বিশাল অভিযান শুরু করে। যুক্তরাষ্ট্রের ধারণা ছিল যে লাদেন তালেবানদের সাহায্যে আফগানিস্তানে লুকিয়ে আছে। তাই 2001 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র অপারেশন এন্ডিউরিং ফ্রিডম নামে একটি সামরিক অভিযান চালায়। এর মূল লক্ষ্য ছিল তালেবান সরকারকে ক্ষমতা থেকে সরানো এবং লাদেনকে গ্রেপ্তার করা। যুদ্ধ শুরু হলে মার্কিন সেনাবাহিনী ও তাদের আফগান মিত্ররা আফগানিস্তানের তোরাবরার পাহাড়ি এলাকায় অভিযান চালায়। এই এলাকায় প্রচুর বোমা বর্ষণ করা হয়, বিশেষ বাহিনী পাঠানো হয়, কারণ সন্দেহ করা হচ্ছিল যে লাদেন সেখানেই লুকিয়ে আছে। কিন্তু তীব্র হামলার মধ্যেও লাদেন পালিয়ে যেতে সক্ষম হয়। লাদেনের পালিয়ে যাওয়ার পর মার্কিন প্রশাসনের সন্দেহ হয় যে তিনি পাকিস্তান আফগানিস্তান সীমান্তে কোনো গোপন জায়গায় লুকিয়ে আছেন। ফলে তাকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো নতুন কৌশল নেয়। 2005 সালের পর থেকে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA ও NSA লাদেনের অবস্থান নিশ্চিত করতে তাদের নজরদারি আরও বাড়িয়ে দেয়। তারা স্যাটেলাইট, ড্রোন ক্যামেরা এবং গোপন সংস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ করতে থাকে। CIA পাকিস্তানের বিভিন্ন শহরে গুপ্তচর পাঠিয়ে লাদেনের সহযোগীদের গতিবিধি নজরে রাখে এবং NSA বিভিন্ন ফোন কল ও ইন্টারনেট কমিউনিকেশন ট্র্যাক করতে থাকে, বিশেষ করে যারা আল কায়দার সঙ্গে যোগাযোগ রাখত। মার্কিন সেনাবাহিনী ড্রোন ও আধুনিক নজরদারি প্রযুক্তি ব্যবহার করে পাকিস্তানের ওয়াজিরিস্তান, খাইবার পাখতুনখোয়া এবং অন্যান্য সীমান্ত এলাকায় অনুসন্ধান চালায়। ওসামা বিন লাদেন এতটাই সাবধানী ও গোপনীয় জীবনযাপন করতেন যে তার কোনো ডিজিটাল চিহ্ন পাওয়া যেত না। সাধারণ মানুষের মতো মোবাইল ফোন ব্যবহার করতেন না, ইন্টারনেটে কোনো যোগাযোগ রাখতেন না, এমনকি চিঠিপত্রও সরাসরি আদান প্রদান করতেন না। ফলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বহু চেষ্টার পরও তার অবস্থান বের করতে পারছিল না। তবে শেষ পর্যন্ত একটা ছোট সূত্রই গোয়েন্দাদের জন্য বড় সুযোগ তৈরি করে দেয়। সেটি ছিল লাদেনের ব্যক্তিগত বার্তাবাহক। এই বার্তাবাহক ছিলেন লাদেনের একমাত্র যোগাযোগ মাধ্যম। তার মাধ্যমেই লাদেন নির্দেশ পাঠাতেন এবং গুরুত্বপূর্ণ বার্তা আদান প্রদান করতেন। 2007 সালের দিকে মার্কিন গোয়েন্দারা জানতে পারে যে আবু আহমেদ আল কুইতি নামে একজন ব্যক্তি লাদেনের খুব কাছের লোক এবং তার বার্তাবাহক হিসেবে কাজ করেন। তার নাম প্রথম শোনা যায় যখন গুয়ান্তানামো বে কারাগারে বন্দি কিছু আল কায়দা সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়। বন্দীরা স্বীকার করে যে আবু আহমেদ আল কুইতি লাদেনের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতেন এবং তার সব আদেশ অন্যদের কাছে পৌঁছে দিতেন। এই তথ্য পাওয়ার পরও লাদেনকে খুঁজে পাওয়া সহজ ছিল না, কারণ শুধুমাত্র একজন বার্তাবাহকের নাম জানলেই তাকে ট্র্যাক করা সম্ভব নয়। CIA এরপর আল কুইতির প্রতিটি গতিবিধির উপর নজর রাখা শুরু করে। তারা চেষ্টা করে তার চলাফেরা, যাতায়াতের পথ এবং তার সঙ্গে কারা দেখা করে এসব বিষয়ে তথ্য সংগ্রহ করতে। কিন্তু কাজটা সহজ ছিল না। আল কুইতি ছিলেন খুবই সতর্ক এবং তিনি মার্কিন গোয়েন্দাদের নজরদারি এড়িয়ে চলার চেষ্টা করতেন। তিনি কখনো মোবাইল ফোনে বেশি কথা বলতেন না, এক জায়গায় বেশি দিন থাকতেন না এবং একই রাস্তায় বারবার যাতায়াত করতেন না। তার চলাফেরার ধরনই প্রমাণ করে যে তিনি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্য কাজ করেন এবং নিজেও অনেক গোপনীয়তা রক্ষা করেন। 2010 সালের দিকে CIA একটি গুরুত্বপূর্ণ সূত্র পায়। তারা আল কুইতির মোবাইল ফোনের সিগন্যাল ট্র্যাক করতে সক্ষম হয়। দেখা যায় তিনি প্রায় পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের একটি নির্দিষ্ট এলাকায় যাচ্ছেন। তবে বিষয়টা আরও সন্দেহজনক হয়ে ওঠে যখন গোয়েন্দারা লক্ষ্য করে যে তিনি শহরের কেন্দ্রস্থলে যান না, বরং সবসময় একটি নির্দিষ্ট বাড়িতে গিয়ে ঢোকেন এবং দীর্ঘ সময় সেখানে কাটিয়ে ফেরত আসেন। গোয়েন্দারা আরও গভীর অনুসন্ধান শুরু করে। তারা খেয়াল করে যে এই বাড়ির কিছু বিষয় স্বাভাবিক নয়। বাড়িটির চারপাশে 12 থেকে 18 ফুট উঁচু দেওয়াল ছিল, যাতে বাইরের কেউ ভিতরে উঁকি দিতে না পারে। সাধারণত শহরের বাড়িগুলোতে জানলা থাকে, কিন্তু এই বাড়িতে খুব কম জানালা ছিল। সবচেয়ে অস্বাভাবিক বিষয় ছিল এই বাড়িতে কোনো টেলিফোন বা ইন্টারনেট সংযোগ ছিল না। বর্তমান যুগে এমন একটি শহরের মধ্যে যেখানে কোনো ডিজিটাল যোগাযোগের ব্যবস্থা নেই, সেটি সন্দেহজনক ছিল। আরও একটি বিষয় নজরে আসে। সাধারণত প্রতিটি বাড়ির বাসিন্দারা তাদের ব্যবহৃত বর্জ্য বাইরে ফেলে দেয়, কিন্তু এই বাড়ির বাসিন্দারা সব বর্জ্য বাড়ির ভিতরেই পুড়িয়ে ফেলতেন। এতে বোঝা যাচ্ছিল তারা কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা কাগজপত্র যাতে বাইরে না যায় সেটি নিশ্চিত করছিলেন।
এসব অস্বাভাবিক বিষয় দেখে গোয়েন্দারা নিশ্চিত হন যে এই বাড়িতে কোনো সাধারণ ব্যক্তি নয়, বরং খুবই গুরুত্বপূর্ণ কেউ লুকিয়ে আছেন। এরপর তারা বাড়িটির উপর আরও কড়া নজরদারি শুরু করে। সিআইএ প্রথমে স্যাটেলাইট ইমেজ ব্যবহার করে বাড়িটির গঠন ও ভিতরের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে থাকে। এরপর গোপনে স্থানীয় গোয়েন্দাদের পাঠিয়ে এলাকাটি সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করা হয়। পাশাপাশি ড্রোনের মাধ্যমে বাড়িটির উপর নজর রাখা হয়, বিশেষ করে রাতের বেলায়। এই নজরদারির সময় তারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখতে পায়। বাড়ির ভিতরে একজন লম্বা মানুষ প্রায় উঠানে হাঁটাহাঁটি করতেন। তার উচ্চতা দেখে সন্দেহ হয়, কারণ তিনি লাদেনের উচ্চতার সঙ্গে মিলে যান। তবে নিশ্চিত না হয়ে সরাসরি হামলা চালানো ঠিক হতো না, কারণ ভুল করলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারত বা গোয়েন্দা সংস্থার দীর্ঘদিনের পরিশ্রম বিফলে যেতে পারত। তাই সিআইএ আরও কিছু সময় ধরে নজরদারি চালায়, যাতে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় যে এটি সত্যি লাদেনের গোপন আস্তানা কি না। এভাবেই বহু বছরের অনুসন্ধানের পর গোয়েন্দারা ওসামা বিন লাদেনের গোপন অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়। 2011 সালের 1 মে, এক গভীর রাত। পাকিস্তানের অ্যাবোটাবাদ শহর তখন ঘুমিয়ে। রাতের অন্ধকারে শহরের আকাশে হঠাৎ দুটি কালো হেলিকপ্টার নিঃশব্দে উড়ে আসে। এগুলো ছিল বিশেষ ধরনের ব্ল্যাক হক হেলিকপ্টার, যা কোনো রাডারে ধরা পড়ে না। এই হেলিকপ্টারগুলোতে ছিল মার্কিন নেভি সিল বাহিনীর বিশেষ কমান্ডোরা। তাদের লক্ষ্য ছিল একটাই, ওসামা বিন লাদেনকে শেষ করা। এই অভিযানটি ছিল অপারেশন নেপচুন স্পিয়ার, যা পরিচালিত হচ্ছিল মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সরাসরি নির্দেশে। কিন্তু অভিযানের শুরুতে একটা সমস্যা দেখা যায়। যখন প্রথম হেলিকপ্টারটি বাড়ির আঙ্গিনায় নামার চেষ্টা করে, তখন ভারসাম্য হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা খায় এবং সামান্য ক্ষতিগ্রস্ত হয়। তবে হেলিকপ্টারের ভিতরে থাকা কমান্ডোরা অক্ষত ছিল এবং তারা দ্রুত অভিযানে যোগ দেয়। দ্বিতীয় হেলিকপ্টারটি বাড়ির পাশে নিরাপদে অবতরণ করে। বাড়ির চারপাশ ঘিরে ফেলা হয়। এরপর পরিকল্পনা অনুযায়ী কমান্ডোরা কয়েকটি দলে ভাগ হয়ে বাড়ির ভিতরে ঢোকে। নেভিসিল কমান্ডোরা বাড়ির প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করে এবং তল্লাশি শুরু করে। তাদের সামনে আসতে থাকে লাদেনের দেহরক্ষী ও পরিবারের সদস্যরা। প্রথমেই লাদেনের বার্তাবাহক আবু আহমেদ আল কুয়েতি এবং তার ভাইকে গুলি করে হত্যা করা হয়। এরপর লাদেনের বড় ছেলে খালিদ বিন লাদেন সামনে আসে। সে বন্দুক হাতে প্রতিরোধ করতে চেয়েছিল, কিন্তু মার্কিন বাহিনী তাকে দ্রুত গুলি করে ফেলে। এই সময় পুরো বাড়িতে ভয় ছড়িয়ে পড়ে। নারী ও শিশুরা আতঙ্কে দৌড়াতে থাকে। কমান্ডোরা ধাপে ধাপে বাড়ির প্রতিটি তলা পরিষ্কার করতে থাকে। একসময় তারা লাদেনের ব্যক্তিগত কক্ষের সামনে পৌঁছে যায়। লাদেন ছিল বাড়ির 3য় তলার একটি কক্ষে। তিনি তার স্ত্রী আমালের সঙ্গে অবস্থান করছিলেন। নেভিসিল বাহিনী দরজা খুলে ভিতরে ঢুকতেই লাদেন তার AK-47 রাইফেল নিতে চেষ্টা করেন। কমান্ডোদের সামনে কোনো সন্দেহ ছিল না। তারা জানতো যদি লাদেনকে এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হয়, তাহলে তিনি পালানোর চেষ্টা করবেন বা আত্মঘাতী বিস্ফোরণ ঘটাতে পারে। তাই কোনো দেরি না করেই একজন নেভিসিল সদস্য 2টি গুলি চালান, একটি লাদেনের বুকে আর একটি তার মাথায়। ওসামা বিন লাদেন তাৎক্ষণিকভাবে মারা যান। পুরো অভিযানের জন্য মাত্র 40 মিনিট সময় বরাদ্দ ছিল। এই সময়ের মধ্যেই নেভিসিল কমান্ডোরা দ্রুত লাদেনের লাশ সংগ্রহ করে। তারা তার ছবি তোলে, DNA নমুনা সংগ্রহ করে এবং অন্যান্য প্রয়োজনীয় প্রমাণ জোগাড় করে। এরপর তারা হেলিকপ্টারে করে লাদেনের মৃতদেহ আফগানিস্তানের বাগরাম বিমানঘাটিতে নিয়ে যায়। মার্কিন প্রশাসন সিদ্ধান্ত নেয় যে লাদেনের সমাধি পৃথিবীর কোথাও থাকবে না। তারা চায়নি তার কবর কোনো সংগঠনের প্রতীকে পরিণত হোক। তাই ইসলামী নিয়ম মেনে জানাজা পড়ানোর পর লাদেনের মৃতদেহ আরব সাগরের গভীর জলে ডুবিয়ে দেওয়া হয়। আর এভাবেই বহু বছরের অনুসন্ধান আর অভিযানের পর ওসামা বিন লাদেন ধরা পড়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আরও এরকম ভিডিও দেখতে গল্পগাথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে এখনকার জন্য বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে।